কাকতাড়ুয়া সেলিনা হোসেন। রাত পোহালে দিনের আলো, সূর্যি ডুবলে আঁধার। ওর কাছে দুটোই সমান। হাটে মাঠে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসেব রাখে না। ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সমান। মনে করে যেদিকে দুচোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা। পথ ওকে ডাকে, আয়। ও হেসে বলে, এই তো এসেছি, দেখ আমাকে। পথ ওকে দেখে, মাঠ ঘাট ওকে দেখে। ওর মনের আনন্দে দুপায়ে পথের ধুলো মাখে। কিসে যে ওর আনন্দ, কিসে কান্না, কেউ বুঝতে পারে না। ও বোঝে অনেক। সবার মাথার ওপর দিয়ে ওর দৃষ্টি ছুটে যায়। ও তাকিয়ে বলে, দেখ আমাকে। সবাই ওকে দেখে। ওকে দেখা কারো ফুরোয় না। ও এমনই। এই দিন যাপনে ওর কোনো কষ্ট নেই। ঘুমোবার জায়গা নেই তো কি হয়েছে, দোকানের বারান্দা আছে, গাছের তলা আছে, হাটের চালা আছে, ঘাটে বাঁধা নৌকা আছে। নৌকার ছাইয়ের ভেতর দিব্যি ঘুমিয়ে থাকা যায়। আর সেসব কিছু না পেলে গেরস্ত বাড়ির কাছারির বারান্দা আছে, আছে দরজাবিহীন ঢেকি ঘর। টুক করে ঢুকে পড়ে গুটিসুটি শুয়ে থাকা যায়। গেরেস্তের উঠোনের খড়ের কাদা আছে। খড় বিছিয়ে শুয়ে পড়লে কেউ দেখতে পায় না। অনেক রাতে ঘুম ভাঙলে মাথার উপরে তারাভরা আকাশটা দেখতে পাই। পাশ ফিরে শোবার সময় টের পাই নেড়ি কুকুরটা খড়ের ওমে গা ডুবিয়ে ওর পাশে শুয়ে আছে। ওকে নড়তে দেখে আলতো করে গা চেটে দেয়। ভালোই লাগে ওর। ও আবার গভীর ঘুমে তলিয়ে যায়। এমনই রাত কাটে ওর। রাত নিয়ে ওর কোনো ঝামেলা নেই। সব বেলার ভাত নেই তো কি হয়েছে, ফল পাকুড়ি আছে, নদীর পানি আছে, নোলক বুয়ার মুড়ি ভাজা আছে, চায়ের দোকানে কাজ করে দিলে চা বিস্কুট জোটে। ওইটুকু খেয়ে রাত কাবার করে দিতে পারে। তাছাড়া কখনো সখনো গেরেস্ত বাড়িতে ছোটখাটো কাজের ডাক পড়ে, তখন অড়হর ডালের সঙ্গে ভাত জোটে। নইলে কেউ নুন পান্তা দেয়। কারো বাড়িতে চালের আটার রুটির সঙ্গে একটুখানি ঝোল পাওয়া যায়। বিয়ে বাড়ি হলে ভাত মাংস পায় পেট পুড়ে। ওর দিন চলে যায়। এসব নিয়ে ওর কোনো মন খারাপ নেই। ও ভয় পায় না। ভয় ওকে কাবু করে না। আসলে ভয় কি তা ও জানেই না। ও ছোটবেলায় ভূতের গল্প শোনেনি। কেউ ওকে জুজুর ভয় দেখায়নি। ও তো নিজের নিয়মে বড় হয়েছে। যে ছেলে নিজের নিয়মে বড় হয়, ভয়ের সঙ্গে তার দেখা হয় না, ভয় আড়ালেই থেকে যায়। তাই ছেলেটির চারিদিকে খোলা চোখে তাকাতে পারে। কোনো ভয়েই ওকে চোখ বুজে ফেলতে হয় না। ভীষণ সাহস ওর। কেউ যদি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস বোধা? সোনার ঘরে। সেটা কি? ও হাত উল্টে পা বাড়ায়। ওই প্রশ্নের জবাব ও কাউকে দেয় না। যার ঘর নেই তার চারিদিকে তো সোনার ঘরই থাকে। এটা কি বলে দিতে হবে? মাঝে মাঝে লোকজন এমন বোকার মতো প্রশ্ন করে, দেখে ওর হাসি পায়। হাসতে হাসতে নিজেকে বলে, মানুষের বোকামির সীমা নেই। ও তাইরে নাইরে করতে করতে পথে হাঁটে, গান গায়, গানে বুক উজাড় করে দেয়। গান ওর ভীষণ প্রিয়। আখড়ার গান শুনে ও গান শেখে। একবার শুনেছিল গাইতে পারে। ওর মনে হয় যার ভেতরে গান থাকে সে অনেক কিছু করতে পারে। সে একটা ভালো মানুষ হয়। এসব ভাবতে ভাবতে ও পথের ধারে বসে পড়ে। ওর পায়ের কাছে মরা শামুকের খোল পড়ে থাকে। ও বুড়ো আঙুলের মাথায় সেটা তুলে নিয়ে নাচতে থাকে। নাচাতে নাচাতে ও ঘাসের ওপর শুয়ে পড়ে। ওর পা উঠে থাকে আকাশের দিকে। ও হাত দিয়ে রোদ আড়াল করে। ভাবে, এমন মজার খেলা বুঝি আর হয় না। ও হাতের ফাঁক দিয়ে দেখতে পায় শামুকের খোলাটা।
আর পুরো আঙুলে টুপির মতো লাগছে, লোহার টুপি। বুড়ো আঙ্গুলটা যদি একটা মানুষ হয়, তাহলে খোলটা মানুষের মাথার একটি অন্য রকম টুপি। মানুষটা বুঝি যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। ছেলেটা এমন ভাবনায় নিজের চারপাশ ভরিয়ে তোলে। ওর দিন এভাবে চলে। কারো ক্ষেতে কামলা খাটে, কারো গরু চড়াই, কারো মোটা বয়। জেলে নৌকায় মাছ ধরে, মুদি দোকানে বসে কেনাবেচা করে, চায়ের দোকানে চা বানায়, খদ্দেরের সামনে চায়ের কাপ নিয়ে যায়, ধান খেতে নিড়ানি দেয়, আরো কত কি। ওর কাজের শেষ নেই। গায়ের লোকে বলে ও পাগল হয়নি, শক্ত হয়ে গেছে। জমি শক্ত হয়ে যাওয়া যাকে বলে। চোখের সামনে মা বাবা, চার ভাই বোনকে মরে যেতে দেখে কেউ কি নরম থাকে? নাকি থাকতে পারে? তার জীবনটা তো আর স্বাভাবিক নিয়মে চলে না, চলার উপায় থাকে না। কলজি খুবলে খায় শকুন, ও দুঃখকে হিংস্র শকুনই ভাবে। এসব ভাবলেও মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখা ঝাপটানি, শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ। ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত। কিরকম ঘুটঘুটে অন্ধকারে ছিল সে রাত। নিস্তব্ধ গ্রাম, মাঝে মাঝে ভেসে আসে কুকুরের কান্না। মনে হয় কেউ যেন সে শব্দ দিয়ে বুননি কাঁদছে। সেই শব্দের বিনুনি পেঁচিয়ে রাখে বুকের চারপাশ। হঠাৎ করে কোনো বাড়িতে কান্নার রোল উঠলে ওর মনে হয় আকাশ ফুটো হয়ে একটা কঠিন বজ্রপাত ঘটে যাচ্ছে একের পর এক। ঘরের ভেতরে ওর বাবার শরীর মোচড়াতে থাকে, মোচড়াতে মোচড়াতে স্থির হয়ে যায় চোখের মণি। ঘরে একটি মাত্র কুপি, ফুরিয়ে আসছে তেল। ঘরে কেরোসিন নেই যে কুপিতে আর একটু তেল দেয়া যাবে, কিংবা কুপিতে তেল দিতে হবে। পাশের ঘরে চাচির কাছে গিয়ে তেল চেয়ে বলতে হবে, এমন কিছু চিন্তাও করতে পারেনি। তখন তো এসব ভাবনার সময় ছিল না। ও দেখতে পাই এক পাশে পড়ে আছে মা, তার বুকে ছোট তিনু। তিনুর বয়স ১.৫ বছর, রোগা প্যাকাটির মতো শরীর। বোঝা যাচ্ছে না যে ও বেঁচে আছে কিনা। ও তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে। ঠান্ডা হয়ে গেছে শরীর, ওর বুকটা ধক করে ওঠে। তিনু ওর কোলে উঠতে খুব ভালোবাসতো। ওকে দেখতেই দুহাত বাড়িয়ে আ আ শব্দ করত। ও ওকে বুকে নিয়ে উঠোনে নেমে যেত, ঘুম পাড়ানি গান গাইতো। ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত তিনু। এখনো কি করবে? তিনুর জন্যে কি একটা গান গাইবে? গান শুনে কি জেগে উঠবে তিনু? ওর কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেবে? ছেলেটির বুক খালি হয়ে যায়। দেখতে পাই ঘরের অন্য পাশে মেঝেতে পড়ে আছে শিলু আর তালেব, ওর ছোট দুজনে, দুজনে পিঠাপিঠি। ওদের সঙ্গেই তো ছেলেবেলাটার খেলাধুলো, ঘুরে বেড়ানো ছিল। কখনো ফল পাকুড়ির ভাগাভাগি নিয়ে ঝগড়া বেঁধে যেত। কতদিন দুজনকে দু চার ঘা লাগিয়েছে সে কথা মনে করে বুক ফেটে যায় ওর। পরক্ষণে কিছু বুঝে ওঠার আগেই ও দেখতে পায় ছোট ভাই বোন দুটো একে অপরকে জড়িয়ে ধরেছে। তারপর শেষ। রাত পোহানোর আগে বিনুও চলে যায়। মাত্র কয়েক ঘন্টা, অথচ ওর জীবনের আকাশ পাতাল উথাল করার সময়। বিনু ওর পিঠাপিঠি বোন। কত স্মৃতি ওর সঙ্গে, কত কিছু ও ভুলবে, কি করবে। সেই বিনু আর নেই। বিনুটার চোখ বুজে গেছে, আর কখনো ওই চোখ জোড়া খুলবে না। অপূর্ব ছিল বিনুর চোখ, যেন পুরনো একটা বিল ঢুকে আছে ওর চোখে। বিনু হাসতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে। ওর সামনে পুরো বাড়িটা স্তব্ধ হয়ে গেছে। এক সময় রাত পোহায়, সকাল হতে ও ঠান্ডা নিষ্প্রাণ শরীরগুলো হাত দিয়ে দেখে সব জমে শক্ত হয়ে গেছে। ও বুঝে যায় জমে শক্ত হয়ে যাওয়া মানে মৃত্যু। ও কাঁদতে পারে না, নিজেকে আঁচড়াতে পারে না।
অনুভব করতে থাকে ওর পায়ের নিচে থেকে শক্ত হয়ে যেতে শুরু করেছে। সে বোধ ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে। প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু, উরু, কোমর, পেট, বুক, পিঠ, গলা, নাক, চোখ, কপাল এবং চুল শক্ত হয়ে গেছে। ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে। সেবার কলেরায় মহামারীতে উজাড় হয়ে যায় গায়ের অর্ধেক লোক। মাঝে মাঝে নিজেরই দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে, কিভাবে বেঁচে গেলাম? সেই মৃত্যু এবং অন্ধকারে রাতের কথা মনে করলে ওর আর কোনো ভয় থাকে না। বুঝতে পারে না গায়ের লোকে ওকে পাগল বলে কেন। আসলে ও তো একটি সাহসী বালক হয়েছে। ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুহাত দুপাশে সোজা করে জামাটা মাথায় বেঁধে কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দেখতে পাই কানের পাশ দিয়ে উড়ে যায় বোততা। বহু করে একটা শব্দের তরঙ্গ উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে। ওর মনে হয় ওটা বোলতার ডাক নয়, শব্দটা ওর চাচির কণ্ঠ। চাচি ওকে সকালে মরিচ পুড়িয়ে পান্তা ভাত খেতে দিয়ে বলছে, রোজ রোজ কেবল পান্তা গেলা, ঢ্যাঙ্গা তো কম হসনি। কামাই করতে পারিস না বাপু? কামাই? ভাত খেতে খেতে এই শব্দটা নিয়ে নাড়াচাড়া করে। শক্ত হয়ে থাকা মগজের গায়ে শব্দটা ঠুক্কর খায়। তোর মা বাপ তো মরে খালাস, এখন জ্বালা আমার। পরের ছেলের বোঝা টানতে পারি না বাপু। বোঝা শব্দটা ওর শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়। ও ভাবতে থাকে, শোন বোধা, তুই তো দেখতেই পাস না যে তোর চাচা রোজগার নেই। তোর 8 জন চাচাতো ভাই বোন, দিন চলে না। ও নীরবে ভাত খাই। পোড়া মরিচ ডলে ডলে লাল করে ফেলেছে। আশ্চর্য, ঝালে ওর জিভ পুড়ছে না। কেমন অদ্ভুত স্বাদ হয়ে ভাতের লাল দলা গলা দিয়ে নামছে। শুধু ওর চোখে পানি আসতে চাই, কিন্তু সে পানিও বাধা পায়, গড়ায় না। চাচি খানিকটা ধমকের সুরে বলে, কিরে কথা বলিস না যে? আমি কামাই করব। চাচির চোখ উজ্জ্বল হয়। সত্যি কামাই করবি? নিজের বোঝা নিজে বইবি? সত্যি? তাহলে তুই আমাকে মুক্তি দিবি। হ্যাঁ সত্যি। মুক্তি শব্দটি শুনে ও হোঁচট খায়। গলায় ভাত আটকে গেলেও জোরে জোরে কাশতে থাকে। চাচি ওকে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খা বাপু, এত অল্পে কেন যে তোর চোখ লাল হয়ে যায়। ছোটবেলায় তুই খুব লক্ষ্মী ছেলে ছিলি, এরকম মায়ের ন্যাওটা। এক রাতে মানুষগুলো মরে যাওয়ার পর তুই যে কেমন হয়ে গেলি, কিছু হলেই তোর চোখ লাল হয়ে যায়। সত্যি আমার চোখ লাল হয়ে যায়। হ্যাঁ রে, সত্যি, একটুও মিছে বলছি না। আমি ভেবেছিলাম আমার চোখটা পাথরের চোখ হয়ে গেছে, কিছু দেখতে পাই না চাচি। না রে না, সে যে কেমন লাল আমি তোকে বোঝাতে পারবো না। তখন তোকে দেখলে আমার সালাম করতে ইচ্ছে করে। মনে হয় তুই আমার মুরব্বি, হয় আমার বাবা, না হয় চাচা। কেন যে আমাকে লজ্জা দেন চাচি? তোকে লজ্জা দিতে চাই না রে, আমার কি সাধ্য যে। ওর চাচি কথা শেষ করতে পারে না, আঁচলে চোখ মোছে। তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাঁদে। চাচির কান্না ছেলেটি শুনতে পায় না, সেদিকে ওর খেয়াল নেই। চাচির কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হয়। মনে হয় নিজেই সেই বোলতাটার মতো শব্দ করতে করতে উড়ে যাচ্ছে। বাসনের বাকি ভাতটুকু ধীরে সুস্থে শেষ করে। বুঝে যায় ওর কোনো ভয় নেই। ও কতবার এমন করে নিজেকে আবিষ্কার করবে, কতবার নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে ওর ভয় নেই। আজ ওর ভারী আনন্দের দিন। লাল চোখের কথা ভাবতে ভাবতে ও একদিন বাড়ি থেকে বেরিয়ে আসে। ও আর কখনো ওই বাড়িতে থাকার জন্য ফিরে যায়নি। গিয়েছে চাচির সঙ্গে দেখা করতে, কখনো ছোট ভাই বোনকে ফল পাকুড়ের ভাগ দিতে গিয়েছে। বারান্দায় বসে দুদণ্ড গালগপ্প করেছে। চাচি আঁচল দিয়ে ওর মুখের ঘাম মুছিয়ে দিয়েছে। বোনেরা পানি দিয়েছে, গুড়মুড়ি দিয়েছে। ও কখনো খেয়েছে, কখনো খায়নি। শুধু ওর মনে হয়েছে ও গেলেই কুন্তির চোখ ছলছল করত।
ও একটি কথাও বলতো না, চুপচাপ বসে থাকতো, অপলক তাকিয়ে থাকতো। ওই বাড়িতে গেলেই ওর বুক ভার হয়ে যেত। ও ওর শক্ত হয়ে যাওয়া বুকের বোঝা আর বাড়াতে চায় না। যেদিন ও চাচির বাড়ি থেকে একবারের জন্য বেরিয়ে এলো, সেদিন ভেবেছিল সম্পর্ক ভেঙে দেওয়ার মানে কি মুক্তি, সম্পর্ক কি ভাঙা যায়। ছেলেটি উত্তর পায় না, বুঝতে পারে না সম্পর্ক কি। বাবা মরে গেলে কি চাচি পর হয়ে যায়? অথচ চাচাতো বোন ছোট কুন্তি সম্পর্কের অধিকার নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিল। সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসার পর কাঁদতে কাঁদতে ওর পিছে পিছে এসেছিল, বলেছিল, তুমি যেও না বুধা ভাই। ও কুন্তির কথাই ফিরে তাকায়। কুন্তির কান্না ভেজে কণ্ঠস্বর শুনে ওর চোখ থেকে লাল আভা মুছে যায়। ও বুঝতে পারে ওর বুকের ভেতরটাই জখম হয়েছে, ক্ষত থেকে রক্ত ঝরছে। আশ্চর্য, সম্পর্ক কি এমন? কুন্তি না হয়ে আর কেউ হলে ও কি এমন কষ্ট পেত? কুন্তি ওর হাত ধরে বলেছিল, তুমি যেও না বুধা ভাই। যাব না। হ্যাঁ, যেও না। কেন? তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। খারাপ লাগবে কেন? কুন্তির কণ্ঠস্বর এক মুহূর্তে যেন বদলে যায়। ওর মনে হয় এই কণ্ঠস্বর ওর কাছে নতুন আবিষ্কার। ও কুন্তির মাথায় হাত বুলিয়ে বলে, আজ যাই, আর একদিন আসবো। কবে আসবে? গায়েই তো থাকবো। যখন মন চাইবে তখন আসবো। এটা কি আশা হলো? এটা আশা হলো না। না, একটুও ভালোবাসা না। ভালোবাসা কি আমি তো জানি না কুন্তি। তারপর খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি একদিন ভীষণ ভালোভাবে আসব। কবে? খুশিতে কুন্তির দু চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। কবে আসবে বুধা ভাই? তোর বিয়ের সময়। বিয়ে? আমার তো বিয়ে হবে না। বড় বুয়াদেরই তো বিয়ে হয়নি, আমাকে কি বিয়ে করবে? করবে করবে, দেখবি লাল টুকটুকে বর আসবে তোমার মতো। ধুত বোকা, আমার মতো হবে কেন? আমি কি একটা ছেলে হলাম? আমি তো এখন পথের ছেলে, এতিম। অনেক সুন্দর, অনেক ভালো বর পাবি তুই। কুন্তির চোখ দিয়ে ঝরঝর করে জল গড়ায়। ও কাঁদতে কাঁদতে বলে, তোমার মতো কেউ ভালো নয়। বুধা বলে, আমি যাই রে কুন্তি। তুই বাড়ি যা, চাচি দেখলে তোকে বকবে। আমি চাই না আমার জন্য তোকে বকা খেতে হোক। কুন্তি পথের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে। ছেলেটি পেছনে তাকায় না। ওর মনে হতে থাকে কুন্তি যেন চিৎকার করে বলছে, তোমার মতো কেউ ভালো নয়। ও বুঝতে পারে না, ও যদি এতই ভালো হবে তবে চাচি কেন ওকে সইতে পারতো না? তাহলে সম্পর্কটা কি এমন যে কারো কাছে ভালো, কারো কাছে খারাপ? ভাবতে ভাবতে ও মাঠের মাঝখানে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকে। এটা ওর খেলা। এমন ভঙ্গিতে দাঁড়িয়ে থেকেই ও মানুষের আদর পেতে চায়। এই খেলা খেলতে খেলতেই ও বড় হতে চায়। ও দেখে কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে থাকলে একসময় ওর মাথার ওপর শকুনের ছায়া নেমে আসে। ওকে দেখলে শকুন বুঝে মনে হয় মরা মানুষ। তাল গাছের ওপর থেকে সাঁই করে উড়ে আসে। আসলে কাকতাড়ুয়ার ভেতর ও গায়ের বেশিরভাগ মানুষকে দেখতে পাই। ওরা এমনই কাকতাড়ুয়া, ছন্ন ছাড়া পথে ঘাটের হাট বাজারে। বাড়ি নেই, পেট ভরা ভাত নেই, শুধু গায়ের কয়েকটা মানুষ শকুনের মতো কাকতাড়ুয়া ওদের ভয়ে ততস্থ থাকে। গায়ের লোকে ওর নাম দিয়েছে কাকতাড়ুয়া। নলুক বুয়া ডাকে ছন্ন ছাড়া। হরিকাকুর জালে প্রচুর মাছ ছুটলে ওর দিকে তাকিয়ে ফোকলা গালে হেসে বলে, মানিক রতন। পাকা ধান কাটার সময় জয়নাল চাচা ওকে বাবা ছাড়া কথা বলে না, বলে সোনা বাবা। হাটের দিনে ডালা ভরা বাজার নিয়ে বাড়ি ফেরার পথে হাসিম মিয়া বলে, ও খোকন বাবু, আজ তুই আমার বাড়িতে ভাত খাবি। লোকটা বেশ সওদা করতে পারলে আত্মহারা হয়ে যেত। গায়ের গোবর কুড়ানি বুড়িটা ওকে গোবর রাজা বলে ডাকে।
অনেকদিন ও বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে। ওর তো অনেক নাম, এতেও ভীষণ খুশি। ওর মনে হয় ভালোই তো, যার যা খুশি সে নামেই আমাকে ডাকুক। একজনের অনেক রকম নাম থাকলে সে সব নামের ভেতর দিয়ে অনেক রকম মানুষ হতে পারে। ও অনেক রকম মানুষ হতে চায়। কেন? যেমন কুন্তির ভাবনার মতো ভালো, নোলক বুয়ার ভাবনার মতো সাহসী, চাচির কথার মতো লাল চোখের মানুষ, ভরা মাছের জাল টেনে তুললে হরিকাকুর দু চোখের বিস্ময়ে লেখা হয় একটি শব্দ, শক্তিশালী। আর কি? বিশ্বাসী? হ্যাঁ। পরোপকারী? হ্যাঁ। সহৃদয়? হ্যাঁ। বন্ধুসুলভ? হ্যাঁ। আর কি? সব কিছু, সব কিছু। ও ভাবতে ভাবতে ছুট দেয়, মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে, নদী পেরিয়ে ছুটতে থাকে। ওর কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ, পক্ষীরাজ, ঘোড়া, ৭ সমুদ্র, ১৩ নদী। এভাবে ওর দিন ভালোই কাটছে। চাচির প্রতি ও কৃতজ্ঞ হয়ে ওঠে, ভাবে চাচি ওকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে। কি মজা! স্বাধীন মানুষ, স্বাধীন মানুষ। ও স্বাধীন মানুষ বলতে বলতে বাজারে এলে হাবু দোকানদার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি বলছিস রে বুধা? স্বাধীনতা, স্বাধীনতা। দূর বোকা! ছেলেটি ঘাড় বাঁকিয়ে বলে, স্বাধীনতা ভীষণ আনন্দের, স্বাধীনতা খুব দরকার। আমি তো এখন স্বাধীন মানুষ। দোকানদার নিজের কাজে মন দিতে দিতে বলে, ছেলেটার পাগলামি গেল না। একদিন ও কাকতাড়ুয়া খেলার সময় দেখতে পায় গায়ে মিলিটারি এসেছে। ও আগেই শুনেছে দেশে যুদ্ধ লেগেছে, মিলিটারি শহর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু মিলিটারি কেমন, তেমন কোনো ধারণা ওর ছিল না। থাকবেই বা কি করে? এর আগে গায়ে তো কখনো মিলিটারি আসেনি। এসেছে পুলিশ। পুলিশ দেখে ওর ভয় লাগেনি। উল্টো পুলিশ গায়ের রবিচোরকে ধরে নিয়ে যাওয়ার সময় ওরা অনেক ছেলে মেয়ে ওদের পিছে পিছে থানা পর্যন্ত গিয়েছিল। হল্লা করে যেতে সেবার ওর বেশ মজাই লেগেছিল। কিন্তু এবার মিলিটারি আসে জিপে করে, গুলি ছুটতে ছুটতে। বুটের শব্দ যেন চরচর শব্দে ফুটছিল, যেন যেখানে পা পড়ছে সেই মাটি ফেটে চৌচির হয়ে ফুটছে। ও দূরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বড় সড়কের মাঝ বরাবর মিলিটারির জিপ থেকে ওরা ঝাঁপিয়ে নামে। ও ওদের বাজারের দিকে ছুটে যেতে দেখে। ও ধান গাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে, একটু পর পর মাথা উঠায়। কোন দিকে গেল লোকগুলো? পরক্ষণে ভেসে আছে আর্তনাদ। একটু পর বাজারের চালাগুলো দাউ দাউ পড়তে থাকে। ও আতঙ্কে ধান ক্ষেতের কাদায় মিশে যায়। অবাক কাণ্ড! ও বুঝতে পারে ওর মাথার মধ্যে দিয়ে দ্রুত অনেক কিছু পার হয়ে যাচ্ছে। মিলিটারি চলে গেলে ও ছুটে বাজারের সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ হয় আগুন পুড়ে, না হয় গুলি খেয়ে মরেছে। অনেকে মারা যায়নি, কিন্তু আহত হয়েছে। যারা বেঁচে আছে তারা ছুটোছুটি করে আগুন নেভানোর চেষ্টা করছে। ও নিজেও একটা মাটির হাঁড়ি নিয়ে ডোবা থেকে পানি আনে। পানি আনতে আনতে ওর রাগ বাড়তে থাকে। ওর মনে মনে ফুঁসতে থাকে প্রতিশোধ নেয়ার কথা। ওর বুকের ভেতর ডুব ডুব শব্দ তোলে। এক সময় আগুন নিভে গেলে আধা পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হয়ে থাকে। একজন ওকে বলে, কি হয়েছে বুধা? কিছু না। আগুনে পোড়াই তোর চোখ লাল হয়ে গেছে। আমার কিছু হয়নি, আমার সঙ্গে চলো, আমার বাড়িতে থাকবে। না, আমি এই বাজারে থাকবো। আধা পোড়া ঘরের ছাদের নিচে আমি ঘুমাতে পারবো। লোকটি হা করে থেকে মুখ ঠেংচিয়ে বলে, তুই মানুষ হবি না? মানুষ হব না, মানুষ হব না, মানুষ হব না বলতে বলতে ও আবার ছুটে যায়। ও বুকের ভেতরে ভীষণ কিছু জাগিয়ে উঠলেও নদীর ধারে গিয়ে দাঁড়ায়। কানে পেতের নদীর কুলকুল ধ্বনি শোনে। জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ওর দৃষ্টি জমাট হয়ে যায়। পরদিন গায়ের অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে থাকে।
ও প্রথমে নোলক বুয়ার কাছে ছুটে যায়, গিয়ে তো চক্ষু চড়ক গাছে। নোলক বুয়ার বাঁধা ছাঁদা শেষ। কোথায় গেল তার মুড়ি ভাজার সরঞ্জাম? নোংরা কাঠের ছড়া উঠোনে গড়ায়, মাটির হাড়ি উল্টে ভাঙা পড়ে আছে, মুড়ির টিনগুলো ঘরের চালাই ঝুলছে। বেরোনোর আগে নোলক বুয়া ওকে জড়িয়ে ধরে। ছন্ন ছাড়া আমার সঙ্গে চল। কোথায়? যেদিকে দু চোখ যাই, কোথাও না কোথাও একটা আশ্রয় তো জুটবে, কিন্তু কেন যাব? নোলক বুয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মোটাসোটা শরীরটা নড়ে, প্রবল বিস্ময়ে বলে, এখন কি জিজ্ঞেস করার সময়? প্রশ্ন করিস যে? দেখলি না কত কি ঘটে গেল? ওরা তো আবার আসবে, তখন যাকে পাবে তাকে মারবে, আমরা কেউ বাঁচব না। সবাই গেলে গায়ে কে থাকবে? শোনো ছেলের কথা, এখন কি এত কথা বলার সময় আছে? তোর হয়েছে কি বলতো? বাপ মা ভাই বোন তো সব গেছে, এখন কি তোর নিজের যাওয়ার শখ হয়েছে? ও নোলক বুয়ার সঙ্গে কথা বলে না। নোলক বুয়া ওর কথার উত্তর দেয়নি। নোলক বুয়া কাজে ব্যস্ত হয়ে যায়। ও নিঃশব্দে বেরিয়ে আসে। ও তো জানে কেউ না থাকলেও একাই থাকবে। কেন পালাবে? যে পালায় সে ভীতু, বোকা। সবার তো উচিত গায়ে থেকে লড়াই করা। লড়াই লড়াই বলতে বলতে ও হাঁটতে শুরু করে। অনেকে তখন পথে নেমেছে। সে সবার সঙ্গে কথা বলতে পারে না, কারণ তারা ওর দিকে তাকানোর সময় পায় না। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত। ভয়ে আতঙ্কে ওরা পালাচ্ছে। জাম গাছটার নিচে দেখা হয় হরি কাকুর সঙ্গে। বেচারা লট বহরের বোঝাই কাহিল। হরি কাকুর জন্য ওর ভীষণ মায়া হয়। কতদিন ধরে কাকিমা অসুস্থ, ঠিক মতো হাঁটতেই পারছে না। কাকিমা ওকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে। দেখ তো মানিক রতন, এই বয়সে কেউ কি বাড়ি ঘর ছেড়ে বেরোতে পারে? কেঁদো না কাকি, পালাও, তোমাদের বাঁচাতে হবে তো। তুমি তো লড়াই করতে পারবে না, শুধু শুধু ওদের হাতে মরবে কেন? তোমার বোঝা আমাকে দাও কাকু, আমি তোমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিবি কেন মানিক রতন? তুই আমার সঙ্গে চল। তোকে গায়ে রেখে যেতে আমার মন চায় না রে। তোমার সঙ্গে আমি কেন যাব? গায়ে থাকবে কে? তোমার ভিটে দেখবে কে? চলো, তোমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি। দেরি হয়ে যাচ্ছে, বেলা পড়লে রোদ তোমাদের কষ্ট হবে। আমি তো চাই যে তোমাদের যেন কষ্ট না হয়। হরি কাকু ওর মাথায় বোঝা দিয়ে সোজা হয়ে হাঁটে। বড় সড়কের ধারে এসে বলে, এবার তুই যা, এখন আমি পারবো। ফিরে এসে তোর সঙ্গে আমার দেখা হবে তো মানিক রতন? হবে গো, হবে। ভাবছ কেন? ছেলেটি হরি কাকুর চলে যাওয়া দেখে। কত বয়স হলো কাকুর? হেঁটে যেতে পারবে তো, নাকি পথের ধারে মরে পড়ে থাকবে? তখন কে ওকে মানিক রতন ডাকবে? ওর চোখ ভিজে ওঠে। ফেরার পথে দেখা হয় রানীর সঙ্গে। ওদের পুরো পরিবার চলে যাচ্ছে। রানী ভয় জড়ানো কণ্ঠে বলে, যাচ্ছি রে কাকতাড়ুয়া। যা, ফিরে এলে দেখা হবে, ঠিক মতো যাস, ভয় পাস না। তুই কিন্তু আর কাকতাড়ুয়া খেলা খেলিস নে, মিলিটারি গুলি করতে পারে। দুষ্টুমি করিস না কাকতাড়ুয়া। তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। তুই যে কি ঘটিয়ে ফেলবি কে জানে। আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই তোর পথে যা। তুই তো একটা ভীতুর ডিম, সেজন্য পালাচ্ছিস। আমি পালাবো না, লড়াই করব। লড়াই করবি? হ্যাঁ, লড়াই লড়াই। যা যা ভাগ। রানী দু চোখে বিস্ময় ছড়িয়ে বলে, ইস, কত বাহাদুর, যেন বীর। লড়াই করবে, সেদিনের ছোড়া ঢং কত। আর কথা না বাড়িয়ে হাসতে হাসতে পা বাড়ায়। ও কোথায় যাবে? চাচা কাজ খুঁজতে শহরে গিয়েছিল 6 মাস আগে, ফেরেনি। চাচি এখন গায়ে নেই, ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি গেছে। লোক মুখে এসব খবর পায় ও। চাচি তো ওর খবর রাখে না, ও নিজে খবর নিলে তবেই খবর পাওয়া। ওই বাড়িতে কুন্তি ওকে নিয়ে যা একটু ভাবে, এখনো মোয়া মুড়ি খেতে দেয়, এইটুকুই। অবশ্য এ নিয়ে ওর মাথা ব্যথা নেই।